ভাই আমরা যখন কথা বলছি আজকে তখন গোপালগঞ্জ উত্তাল ঘটনা প্রবাহ এখনো চলছে বলবো। মানে জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে মাত্র এরকম ভিডিও দেখছিলাম যে তারা সেনাবাহিনীর আহ, উম, মানে এপিসি যেগুলোকে বলে ট্যাঙ্কের মতো দেখতে যে ভারী যানগুলো সেগুলোর ভেতরে ঢুকে হাসনাত রা ঢাকার দিকে ফেরার বোধহয় চেষ্টা করছেন। এই যে ঘটনাটা ঘটলো 2025-এর জুলাইয়ে এসে, এই ঘটনাটিকে আপনি বাংলাদেশের রাজনীতিতে এখনকার প্রেক্ষাপটে কিভাবে বিশ্লেষণ করবেন? না, প্রথমত এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। মানে লাইভ করেছিলাম যখন ওরা যাচ্ছিল। তখনই আমার কাছে মনে হয়েছিল তারা যে কাজটা করছে এটা ভালো করছে না। এটা অনেকটা বাঘের লেজ দিয়ে মানে কান চুলকানোর মতো একটা ঝুঁকিমূলক কাজ। তো ওখানে যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে বা এখনো পর্যন্ত তারা ঢাকা আসতে পারেনি, আগামীকাল কি ঘটবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা না করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা কেন ঘটলো? বা আগামীতে এর চাইতে আরো যে অপ্রীতিকর অবস্থা আমাদের রাজনীতিতে ঘটতে পারে, কেন ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হলো যে আমাদের এই জাতিটা একটা অস্থির জাতি এবং কোনো কিছুতেই আমাদের কিন্তু মানে একেবারে স্থিরতা নেই। ৫ মিনিট আমরা বসতে পারি না। এর মধ্যে ১০টা মশা আসবে, ৪টে মাছি আসবে। তারপরে আমাদের শরীরের মধ্যে অ্যাজমা, অ্যালার্জি এত সব যন্ত্রণা এবং আমাদের বাতাসে মিথেন গ্যাসের পরিমাণ খুব বেশি। মানে এই যে গরু, বাংলাদেশে ২.৫ কোটি গরু আছে। এখন এরা গবেষণা করে বের করেছে এই গরু প্রতিদিন যে সে মিথেন গ্যাস উৎপন্ন করে, ঢেক দেয় এবং যাকে বলা হয় বায়ু ত্যাগ করে। এতে টোটাল পরিবেশটা এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আমাদের মাথা গরম থাকে সবসময়। এই মিথেন গ্যাসের কারণে আমাদের মাথা গরম থাকে। অস্থির হয়ে পড়ি আমরা। এবং এই অস্থিরতার কারণে আপনি দেখুন দিল্লি নামটা কত পুরনো। আমাদের ঢাকার নামটা কিন্তু অত পুরনো নয়। ২ নম্বর হলো পৃথিবীর সব শহরের নামের একটা ইতিহাস আছে। যারা বিজয়ী হয় তারা একটা সুন্দর নাম দেয়। আপনি দেখুন ভারতে এখনো আওরঙ্গাবাদ নাম আছে, আওরঙ্গজেবের নামে। ভারতে এখনো দৌলতাবাদ নাম আছে, হুমায়ুন সড়ক আছে। কিন্তু আমাদের এই ঢাকা শহরের একটা রাস্তা মানে পাকিস্তান আমলে যে নামগুলো ছিল একটা নামও কিন্তু সেগুলো নাই। এই যে আমরা বারবার পরিবর্তন করি, নাম পরিবর্তন করি। আমাদের ঢাকা তো কেউ কোনো রাজা-বাসার নাম দেয়নি। আমাদের এই ঢাকা শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর। এর আগের নাম খুঁজে পাওয়া যায় না। তো সেই যারা এই জাহাঙ্গীরনগর নামটা দিলেন, এই ঢাকাটা একত্র করেছেন, দেশ একত্র করেছেন, আমরা এখন তাদেরকে স্মরণ করছি না। এই যে আমরা যে মানুষকে ভুলে যাই, অকৃতজ্ঞ হয়ে যাই এবং মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে পড়ি। এই কারণে কি হচ্ছে এখন এই সময়টিতে সুখে থাকতে এই এনসিপি এদেরকে ভূতে কিলালো। মূল ব্যাপার হলো রাজনীতিটা আপনাকে বুঝতে হবে যে এনসিপিটা শুরু করার পরে ১ম ২-৩ মাস তাদেরকে নিয়ে অনেকে রাজা বাদশাহ হবে, রয়্যাল বেঙ্গল টাইগার হবে, সিংহ হবে এরকম চিন্তা ভাবনা করছে। কিন্তু তারা কিন্তু কোনো জেলাতেই ঠিকমতো গিয়ে আসতে পারেনি। খাগড়াছড়ি গেছে, বান্দরবন গেছে। সব জায়গাতে গিয়ে কিন্তু তারা মারামারি, কাটাকাটি এগুলোর মধ্যে পড়ে অনেকটা লাঞ্ছিত হয়ে আসছে। তো তাদের এই যে গত ১ সপ্তাহ যাবৎ কিন্তু খুব একটা রমরমা অবস্থা। রমরমা অবস্থা মূলত বিএনপির সঙ্গে জামাতের একেবারে দাকুমড়া সম্পর্ক এবং বিএনপির সঙ্গে চরমোনাইয়ের দাকুমড়া সম্পর্ক। এবং এই চরমোনাই এবং জামাত এরা আবার ১৯ তারিখে, এই মাসের ১৯ তারিখে একটা মহাসমাবেশ ডেকেছে যেখানে ১০ লাখ লোক তারা আনবে। তো এই যে ১০ লাখ লোক আনবে, তো এখন তাদের একটা সরকারি সহযোগিতা দরকার। এই সহযোগিতার জন্য তারা এনসিপিকে বেছে নিয়েছে। এখন এনসিপি গত ১ সপ্তাহ ধরে বিভিন্ন জায়গাতে যাচ্ছে। এই বরগুনা, ভোলা বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং ওখানে জামাত, চরমোনাই ওই এলাকাতে যারা লোক আছে, যেখানে লোক হবে না ৫০০ সেখানে দেখা গেল ৫,০০০ লোক হয়ে আসছে। তো এই ৫,০০০ লোক তরুণ যারা আছে তারা তো এই রাজনীতি শুরু করার পরে গত ১১ মাসে এরকম দেখেনি কখনো। তারা শুধুমাত্র ওই সময়টাতে রাজুতে আয়, রাজুতে ২-৩ হাজার লোক হলে কিন্তু মানে ভরে যায়। কিন্তু এই যে এখন তারা বরগুনাতে গিয়ে, ভোলাতে গিয়ে মানে এত লোক দেখে তারা এই জনসমাবেশ দেখে সবকিছু দেখে আনন্দে এতটা উদ্বেলিত, একটা ভিডিওতে দেখলাম যে নাহিদ ওই আরেকজন নেতা আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা খুনসুটি করছেন। তারা ওই ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিচ্ছেন, আরেকজন নদীতে ফেলে দিচ্ছেন। ওখানে তারা জলকেলি করছেন, জলক্রিয়া বা জলকেলি একেবারে শৈশবের মতো। এবং এর যারা তাদের নেতাকর্মী, তাদের সমর্থক তারা বলছেন যে নেতা হওয়া তো দরকার এমন নেতা যাদের তারুণ্য আছে, যারা নদীতে ঝাঁপ দিতে পারে, যারা নদীর মধ্যে ট্রলারে বসে দেশাত্মবোধক গান গাইতে পারে। এবং এখানে যারা নারী নেত্রী আছেন, পুরুষ নেত্রী আছেন, তারা সবাই মানে কণ্ঠ ছেড়ে গান গাচ্ছেন একসাথে। আন্দোলন হবে, নেতৃত্ব হবে, তো এইরকম তারুণ্য। এরকম প্রশংসার কারণে কি হলো? তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।
তো এরকম তারা আনন্দে উদ্বেলিত হয়ে তাদের মধ্যে যে তারুণ্য, সেই তারুণ্য বাসা বেঁধেছে এবং তারা স্বপ্ন দেখা শুরু করেছে যে ঠিক আছে, আগুন যখন মানে লোহা গরম করে, সবচেয়ে উত্তপ্ত অবস্থাতেই আসলে লোহাটাকে বাঁকাতে হয়। যেহেতু আমাদের একটা সুসময় যাচ্ছে, সেই সুসময়টা ব্যবহার করে আমরা এই জোয়ারটাকে এই গোপালগঞ্জ পর্যন্ত নিয়ে যাই। তো সেই অর্থে তারা মানে গোপালগঞ্জ। আসলেই কিন্তু হঠাৎ করেই কিন্তু গোপালগঞ্জ মানে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে দিল। সারা বাংলাদেশের জনগণকে ধূমকেতুর মতো গোপালগঞ্জের দিকে আসতে বলল এবং এরপর যা ঘটনা ঘটলো তাতে বোঝা গেল জনগণ তাদের কথায় সাড়া দিয়ে কোনো ধূমকেতুর মতো গোপালগঞ্জের দিকে মার্চ করা শুরু করে নাই। মানে আপনি বলছেন রনি ভাই আসলে জামায়াতে ইসলামীর শক্তিতে শক্তিমান হয়ে তারা ভেবেছিল। তাহলে জামায়াতে ইসলামী গোপালগঞ্জের সমর্থন দিল না কেন? না, জামায়াত ইসলাম আসলে চেষ্টা করেছে। জামায়াত ইসলামী চেষ্টা করেছে, ওখানে অনেক লোক ছিল জামাতের। তারপরে চরমোনাইও চেষ্টা করেছে, অন্যান্য যারা আছে চেষ্টা করেছে, এমনকি বিএনপিও চেষ্টা করেছে। আমরা যেটা দেখলাম শেষ মুহূর্তে, কিন্তু ওটা হয়ে ওঠেনি। এটা বোঝার জন্য একটা ব্যাপার হলো কি, এই বোঝার জন্য যে প্রাজ্ঞতা দরকার, রাজনীতির জ্ঞান দরকার, এটা ওই যারা তরুণ ওখানে আয়োজন করেছেন, তারা সেটা বুঝতে পারেনি। বোঝার চেষ্টা করুন যে এত কিছুর পরেও কেন উত্তরবঙ্গে এরশাদের দল এত জনপ্রিয়? কেন ফেনীতে বা বগুড়াতে বিএনপি জনপ্রিয়? যে কারণে ওখানে জনপ্রিয়, একই কারণে গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর এবং বাগেরহাট দক্ষিণাঞ্চলের অনেকগুলো এলাকাতে আওয়ামী লীগ জনপ্রিয়, এবং এই সমস্ত এলাকাতে যে যেতে হয় না, এই কথা আরো 1200 বছর আগে আল মুকাদ্দামা গ্রন্থে এই লিখে গেছেন বড় বড় দার্শনিক যারা আছেন, রাজনৈতিক যারা ফিলোসফার। সেটা আপনি ইবনে খালদুন বলেন, আল মুকাদ্দামা বলেন, কিংবা কোড অফ নেপোলিয়ন পড়েন, সব জায়গায় কিন্তু এই কথাগুলো লেখা আছে যে রাজনীতিতে বংশ, নির্বাচনী এলাকা এটার একটা বিরাট ভূমিকা আছে। ফলে এই সমস্ত জায়গাতে পা দিতে হয় না, এই ফাঁদের মধ্যে পা দিতে হয় না। একটা কৌশলগত জায়গা আছে। ফলে তারা ওখানে যারা গেছেন, তাদের আসলে এই ব্যাপারে পড়াশোনা ছিল না বা নাই, একেবারে আমি লিখে দিতে পারি। এই জন্য তারা এখানে গেছেন। আর একটা ব্যাপার হলো, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এখানে তো বহুমুখী খেলা হচ্ছে। দেশি চক্রান্ত আছে, বিদেশি চক্রান্ত আছে। এখন এই তরুণদেরকে বিপদে ফেলানোর জন্য, জামাতকে নাজেহাল করার জন্য, তারপরে চরমোনাইকে নাজেহাল করার জন্য, কিন্তু বিভিন্ন পক্ষ কাজ করছে। এই যে এখন এখানে যারা মানে নাজেহাল হয়েছে, আমি দেখলাম বিএনপির অনেক বড় বড় নেতা, মানে নেতা মির্জা ফখরুল বিবৃতি দিয়েছেন, কিন্তু বিএনপির অনেক বড় বড় নেতা, তারা এই যে ওরা ট্যাঙ্কের মধ্যে ওই যে করে যে ওটা ট্যাঙ্ক না কি বলে, ওটার মধ্যে করে যে তারা যাচ্ছে, সেনাবাহিনী তাদেরকে ওখানে ঢুকাচ্ছে, এবং ঢুকানোর সময় বোঝা যাচ্ছে বেশ তাচ্ছিল্য করে ঢুকাচ্ছে, হাত ধরে টেনে একটা ধাক্কা দিয়ে তাদেরকে ভিতরে ঢুকাচ্ছে। তো এক একজন বড় জাতীয় নেতা যারা ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, তো সেনা সদস্যরা তাদেরকে যেভাবে তাড়াহুড়ো করে ওখানে ঢুকাচ্ছে, এই যে এই ঢুকানোর মধ্যেও আমার কাছে মনে হচ্ছে এটা রাজনীতি, যে তারা ওখানে ঢুকুক এরকম ভাবে কেউ চেয়েছিল আগে, তারা ওখানে ঢুকুক, নচেত এই যে তাদেরকে ঢুকানো হলো ওখানে, এবং নিশ্চিতভাবেই তারা ভয় পাচ্ছে। যারা ঢুকছে তারা খুব দৌড়ে ঢুকছে ওখানে, দৌড়ে ঢুকছে। আবার যাদেরকে ঢুকানো হচ্ছে তারা কিন্তু আবার হাত ধরে ওই নেতাদেরকে, আপনি জানেন যে ওখানে ঢুকতে হলে মাথা নুয়ে ঢুকতে হয়। খুব একটা মাথা নুয়ে ঢুকতে হয়। ওই যে মাথা নুয়ে ওইটার মধ্যে ঢুকানো হলো, তারা ওখানে ভয় পেল। এরপরে যে সেনাবাহিনীকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা এতকাল বলা হলো, আল্টিমেটলি প্রাণের রক্ষার্থে সেই সেনাবাহিনীর কাছে তাদেরকে যেতে হলো, সেই সেনা ট্যাঙ্কের মধ্যে তাদের ঢুকতে হলো। তাদেরকে এমন একটা বিপর্যয়ের মধ্যে ফেলার জন্য যে বিভিন্ন পক্ষের চক্রান্ত ছিল না বা কূটকৌশল ছিল না, এটাও কিন্তু বলা যাবে না। তো এই জিনিসগুলো তারা। রনি ভাই কারণ আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি পন্থী এনসিপি পন্থী বলি, আওয়ামী লীগ বিরোধী বলি, বিএনপি পন্থী বলি, এরকম নানা পক্ষই একটি পক্ষ উস্কানি দিচ্ছে, একটি পক্ষ যে পক্ষ উস্কানি দিয়ে এই তরুণদেরকে মানে তখন মনে হচ্ছে এই তরুণরা খুবই সাদাসিধা। তো এই যে সাদাসিধা সরল হাসনাত, সার্জিস, নাহিদদেরকে এই বিরাট ডাক দিয়ে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে গোপালগঞ্জ পাঠিয়ে আপনি যে বলছেন শেষ পর্যন্ত মাথা নুইয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভেতরে কোনো মতে জায়গা করে নিয়ে ঢাকায় ফেরার চেষ্টা করা, এই পুরো জিনিসটা মানে কোন কোন পক্ষ এই চক্রান্ত করে থাকতে পারে? না, এটার সঙ্গে অনেকেই থাকতে পারে। আমি আর নাম বললাম না। মানে যারা, মানে ওদের দ্বারা যারা ঈর্ষান্বিত, ওদেরকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করেন, ওদের দ্বারা যারা বিভিন্ন সময় অপমান বোধ করেছে নিজেদেরকে, তারাই ওদেরকে এই অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য যে চক্রান্ত করতে পারে, সুযোগ পেলে এই সুযোগটা ব্যবহার করতে পারে, এটা স্বাভাবিক। এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্স দরকার হয় না। বাস্তবতা হলো যে ওখানে যে ওইরকম একটা ঘটনা ঘটবে, ওটা তো আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, নবনীতা। আমি কখনো বিশ্বাস করতাম না। বাট ইট হ্যাপেন্ড। এই জিনিসটা ওখানে ঘটেছে, এবং ওটা নিয়ে আগামী ৩-৪ দিন, আপনি দেখেন কয়েকদিন আগে তারেক রহমান সাহেবকে অপমান করে যে স্লোগানটা দেওয়া হলো, এরকম স্লোগান কোনো দলের প্রধানকে নিয়ে বাংলাদেশে হবে
আমরা তো এটা কখনো কল্পনা করিনি এবং স্লোগান ওয়াজ ভেরি ম্যাটিকুলাস। আপনি চিন্তা করেন তারেক রহমানকে যে বলা হলো, তারেক রহমানকে যে গালিটা দেওয়া হলো, এটা মূলত একটা নারী বিষয়ক চিহ্ন। তাহলে আপনি দেখেন আমি কয়েকদিন আগে একটা মানে ভিডিও দেখতেছিলাম ভারতে, প্রাঙ্ক ভিডিও। তো সেটা একজন লোক দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছে, পাশে গিয়ে আরেকজন বলতেছেন আপা কেমন আছেন। তো লোকটা প্রথমে মনে করলো যে হয়তো অন্য কাউকে বলছে। সে আবার কাছে এসে সেই একজন পুরুষকে বলতেছে আপা আপনি কেমন আছেন। তো লোকটার মেজাজ রাখতে পারলো না, সে হাতের চায়ের কাপটা ফেলে দিয়ে বলে কুত্তে, এই কথা বলে গালাগালি করে কুত্তে বলে গালা দিয়ে সে সেখান থেকে চলে গেল। তো এখন এই যে তারেক রহমান সাহেবকে হি ইজ এ ম্যান, হি ইজ এ লিডার, হি ইজ এ গ্র্যান্ড লিডার অফ এ পার্টি, কিন্তু তার যে শারীরিক চিহ্ন বলে তারেক জিয়া যেটা বলা হলো তালিবর্ষা আকার দিয়া যেটা বলা হলো এটা স্ত্রীলিঙ্গ। ইট মিনস তাকে নারীর মানে পুরুষের পরিবর্তে তাকে নারীতে নামিয়ে আনা হলো। দিস ইজ ওয়ান। আপনি চিন্তা করেন যে অপমানটা যে তারা যে শব্দটা যে সিলেকশন করেছে, দিস ইন্টেলিজেন্টলি করেছে। মানে আপনি একজন যে পুরুষকে অশ্লীল স্লোগানের কথা বলছেন এটা ধরতে পারছি না রনি ভাই, কিন্তু আমি তো আরো অশ্লীল স্লোগান শুনেছি, ওই যে ১ ২ ৩ ৪ মানে না, না এগুলো ওটা বিশ্ববিদ্যালয়ে। না ওটাও আমি বলছি। মানে এখানে যদি আপনি অশ্লীল শব্দটা যদি মানে তারেক রহমান সাহেবকে কোনো পুরুষ চিহ্ন মানে পুংলিঙ্গর সঙ্গে তুলনা করা হতো তাহলে ইট ইজ ওকে, একটা নর্মাল গালি ছিল তারেক রহমান আমার ওটা। কিন্তু একটা নারী চিহ্নের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ ওই ভদ্রলোকে পুরুষকে নারী বানানোর চেষ্টা করানো হয়েছে যে ইউ আর ওম্যান। তারেক রহমান আমার যে গালিটা দেওয়া হচ্ছে তাকে নারী বানানো, অর্থাৎ এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা খুব ইন্টেলিজেন্টলি, যেটা বিএনপির একেবারে অন্তরাত্মা, মানে তাদের মানে যত স্পর্শকাতর জায়গা আছে সব জায়গাতে তাদের কিন্তু আঘাত লেগেছে এই গালিটাতে। সেকেন্ড যেটা বললো যে ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪ যেটা এটার মধ্যে কিন্তু একটা ম্যাটিকুলাস ডিজাইন আছে। ম্যাটিকুলাস ডিজাইনটা কি? আপনি জানেন যে এই যে বিভিন্ন যারা ইসলামপন্থী যারা লোকজন আছে তাদেরকে এই যারা সেকুলার রাজনীতি করে এদেরকে বলা হয় এরা সমকামী। এরা সমকামী, বাচ্চাদের সাথে এই খারাপ কাজ করে ওই কাজ করে, এই বিভিন্ন মাদ্রাসায় যে সমস্ত জিনিস হয় এগুলো নিয়ে বিভিন্ন লোক সমালোচনা করে। এখন এই যে সমালোচনা যারা করে এবং যাদেরকে উদ্দেশ্য করে তারা এখন বলতেছে ঠিক আছে তোমরা আমাদেরকে কথা বলো, আমরা যে এই খারাপ কাজটা করি একেবারে তোমার যে সরাসরি লিডার সেই লিডারকে আমরা ওই কাজটা করে দেবো, ওই কাজটা করে দেবো, সেটা প্রকাশ্যে রাজপথে সেই গালিটা দিচ্ছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই যে সমকামিতা যে জিনিসটা বলা হচ্ছে বা অন্য জায়গাতে একটা নারীকে পুরুষ হিসাবে বা পুরুষকে নারী হিসেবে যেভাবে বলা হচ্ছে এটা ম্যাটিকুলাসলি করে বিএনপিকে এমন ভাবে খেপিয়ে দেওয়া হয়েছে এখন মানে ওই বিভেদের যে জায়গাটাতে আর বন্ধন হবে না, কখনো বন্ধন না। মানুষ হয় কি একটা সময় দেখেন আইএমএ জাহিলিয়াত বলা হয়, আপনি তো শুনছেন এই বন্ধন শব্দ। হবে নাকি, আবার বন্ধন হবে নাকি? এই যে ধরেন মানে আপনি তো গালির কথা বলছেন। এর পাশাপাশি তো এমন ভিডিও বের হলো রনি ভাই যে প্রেসিডেন্ট জিয়ার ছবি পা দিয়ে মারানো হচ্ছে, তার সাথেও আবার স্লোগান চলছে। তো ওটা এরপরেও তো আপনি বলছেন যে বিএনপি গোপালগঞ্জে ওর শেষ দিকে গিয়ে এনসিপি কে রক্ষার চেষ্টা করেছে। ওটা ওটা এনসিপি টা কি বিএনপির দরকার কিনা খুব? না, না ওটা স্থানীয়ভাবে মানে মূল ব্যাপার হলো সবাই স্থানীয়ভাবে তো ওখানে তাদের একটা ফেজ অফ হয়েছে। স্থানীয় রাজনীতি আর জাতীয় রাজনীতি কিন্তু এক না। যেমন দেখা গেল বিএনপি এবং জামাত যখন একসাথে রাজনীতি করেছে, মানে ক্যাবিনেটে বিএনপি জামাত একসাথে আছে ১৯৯৬ থেকে ২০০১। তো ঠিক এই সময়টাতে চাঁপাইনবাবগঞ্জে দেখা গেল জামাতের নেতা আর বিএনপির নেতা মারামারি করছে এবং ওখানে ইভেন আরেকটা জিনিস বলি, আমাদের খুলনাতে একটা জায়গা আছে, ওইটার উপজেলার নাম হলো কয়রা উপজেলা। তো ওই এলাকার আওয়ামী লীগের এমপি, আমি তারা জিজ্ঞাসা করলাম ২০১০-১১ সালে যে ভাই কেমন আছেন? ভাই আর বললেন না, এমপি হয়েছে আওয়ামী লীগের কিন্তু ওখানে জামাতের সঙ্গে ম্যানেজ করে চলতে হচ্ছে, ওখানে জামাতের প্রভুত্ব বেশি আওয়ামী লীগ জমানাতে। এখন প্রত্যেকটা এলাকাতে একটা স্থানীয় রাজনীতি আছে, আপনি সেই স্থানীয় রাজনীতির বাইরে যেতে পারবেন না। কোনো এলাকাতে সৈয়দ বংশ আছে, কোনো এলাকাতে তালুকদার বংশ আছে, খান বংশ আছে, তারা এত প্রভাবশালী। আপনি যদি সেনাবাহিনীর প্রধানও হন, গ্রামে গিয়া ওই খান সাহেবের, আপনি হিন্দি একটা সিনেমা দেখেন বুলান্দি একটা সিনেমা আছে, ঠিক ওইরকম ওই খান বাড়ির সামনে গিয়ে আপনি বাহাদুরি দেখাতে পারবেন না। আপনি সেনাপ্রধান হলেও ওখানে গিয়ে আপনাকে খান সাহেবকে সালাম দিয়ে চলতে হবে। তা আমাদের ওই যে গোপালগঞ্জের যে রাজনীতি, সেই রাজনীতিতে হলো আওয়ামী লীগ একদিকে আর যত রাজনৈতিক দল আছে ওখানে সব একদিকে। তো এখন আওয়ামী লীগের এই দুঃসময় সবগুলো এক হয়েছে। এখন আজকে যদি এনসিপির লোকজন হয় কালকে তো বিএনপির লোক ওখানে মার খাবে। তো ওইটা যার জন্য ওটার সাথে জাতীয় রাজনীতির তুলনা হবে না। জাতীয় রাজনীতির যে সমস্যা সেখানে আগে যেমন ছবি পাড়ানো, ভাঙা বা ওই যে যেমন আমরা ইউনিভার্সিটিতে বলছি অমুকের ২ গালে জুতো মারো তালে, তালে, অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুককে কুত্তা দিয়ে কামড়া। এই জিনিসগুলো আসলে রাজনৈতিক স্লোগান। এতে কিন্তু হয় না। এমনকি মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছেন। কিন্তু তারপরে কিন্তু সম্পর্ক নষ্ট হয়নি।
তো ওসব সমস্যা হয় না। রাজনীতিতে অনেক স্লোগান হয় বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ইদানিংকালে যে অশ্লীলতা, অশ্রাব্যতা চলে যাচ্ছে, যে অশ্রাব্যতার বিনিময়ে কখনো রাজনৈতিক ঐক্য এদের মধ্যে হবে না। বরং দেখা গেল যে আগামীতে যদি ধরেন জামাতের আমির বা বা ওই এনসিপির প্রধান যারা নেতা, তারপরে শেষে যাকে বলা হয় চরমোনাই পীর সাহেবের যারা ২ পীর আছেন, এরা আওয়ামী লীগ, বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে কোনো ঘরোয়া বৈঠক হলো বা কোনো সমাবেশে গেল, উভয় দলের নেতাকর্মী হলো, ওখানে দেখবেন যে মারামারি, রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। এবং এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে পুরো জাতীয় রাজনীতি। এবং সেই জাতীয় রাজনীতিতে যে ভাইবটা আছে, সেই ভাইবটা এই তরুণরা বুঝতে পারেনি। বুঝতে না পারার কারণে এই যে মার্চ টু গোপালগঞ্জে গিয়েছে। এবং আমার কাছে আরো ভয় লাগছে যে ওখানে যে ঘটনাটা ঘটেছে, তারা যদি এটা মূল্যায়ন করে সুন্দরভাবে পরবর্তী প্রোগ্রাম করতে পারে, তাদের জন্য বেটার হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই জিনিসগুলো তারা করতে পারবে না। তারা করতে পারবে না, বরং এটাকে তারা আরো উগ্রতার দিকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে এখানে মূল ব্যাপারটা হলো, বোঝার চেষ্টা করুন, এনসিপির প্রতিদ্বন্দ্বী তো এখন আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যে মানে ডেড হর্স। এবং গোপালগঞ্জও মূলত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই ৩ মাসে তারা বাহাদুরি দেখিয়েছে গোপালগঞ্জে, মানে যেটাকে তাফালিং বলি। এরপরে কিন্তু সবাই ঘরে চলে গেছিল। ওখানকার বড় বড় যারা শীর্ষ নেতা, তারা অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে পালাতক। ফলে গোপালগঞ্জ ছিল একটা মূলত সুপ্ত আগ্নেয়গিরি। এই মুহূর্তে এনসিপি, জামাত, তাদের ১ নম্বর শত্রু হলো বিএনপি, রাজনৈতিক শত্রু, প্রতিদ্বন্দ্বী বিএনপি। তারা লড়তে যাবে বিএনপির সাথে। তারা কেন এই গোপালগঞ্জ গেল? এবং আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ তো কোনো অবস্থাতে তাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং বিএনপির সঙ্গে তাদের এই দ্বন্দ্বের সংঘাতে তারা আশা করতে পারতো যে আওয়ামী লীগের নেতারা তাদেরকে সাহায্য করবে, বা আওয়ামী লীগের ১০টা চেয়ারম্যান, 10টা এমপি প্রার্থী তারা যদি নিয়ে আসে, তাদের উপকার হবে। তো এই জন্য আওয়ামী লীগকে তারা রাখবে বাম পকেটে। এটা ছিল তাদের, যাকে বলা হয় ওয়াইজ ডিসিশন, যে আওয়ামী লীগকে তারা সবসময় একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে। রনি ভাই, কিন্তু আপনি এটা বলছেন বটে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে এনসিপির যেসব জায়গায় কিছু নেতাকর্মী তারা জড়ো করতে পেরেছে, কিংবা এই যে সাম্প্রতিক সময়ে পটিয়ায় বলি, খুলনায় বলি, থানা ঘেরাও করে দিনের পর দিন তাদের যে আন্দোলন, থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার তাদের যে হুমকি, এসব জায়গায়ও শেষ পর্যন্ত কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি তাদেরকে একটা বড় অংশের জনসমর্থন জুগিয়েছে। কাজেই বিএনপি বিরোধিতা করে তো এনসিপির টিকতে পারার কথা না। এনসিপির রাজনীতিটা তো দাঁড়িয়েই আছে যে মানে আওয়ামী লীগ বিরোধিতার উপর। আর আপনি আওয়ামী লীগও করেছেন, বিএনপিও করেন বা করেছেন। আপনি কি মনে করেন যে যেই দল ৩২ নাম্বার গুড়িয়ে দিয়েছে, সেই দলের পক্ষে কখনো বাম পকেটে আওয়ামী লীগ রেখে রাজনীতি করা সম্ভব? মানে আওয়ামী লীগ তার মিত্র দল কি করে হবে? না, এটা সম্ভব। আপনি শেখ হাসিনার একটা দিয়েছেন যে অডিও যে বার্তা, মানে তিনি সেটা বলেছেন যে আমি এই সমস্ত জিনিস কোনো কিছু মনে রাখিনি, কার প্রতি আমার কোনো অভিযোগ নেই। রাজনীতির একটা মূল ব্যাপার হলো যে রাজনীতির শেষ পর্যায়েও এটা অঙ্কের বিষয়, ইটস এ ম্যাটার অফ ম্যাথমেটিক্স। আওয়ামী লীগের ১ নম্বর প্রতিদ্বন্দ্বী সেটা হলো বিএনপি, নট জামাত। এখানে জামাত, জাতীয় পার্টি, অন্যান্য ছোট ছোট দলগুলো, এগুলো অক্সিলারি ফোর্স। এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে ক্ষতিটা হয়েছে বিএনপি দ্বারা হয়েছে, জামাত দ্বারা এখন পর্যন্ত হয়নি, এমনকি এনসিপি দ্বারা হয়নি। এনসিপি সামনে থেকে ধরেন ৩২ নম্বর ভেঙেছে, কিন্তু ওখানে মূল শক্তি জুগিয়েছে কারা? গিয়ে দেখেন বিএনপির লোক, জামাতের লোক, এনসিপির কয়টা লোক আছে। তো এই জিনিসগুলো তো আওয়ামী লীগ জানে। এখন মানে ইভেন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও তার কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো শত্রুতা নেই। এখন বিএনপির সাথে ডক্টর ইউনূসের সাথে যে শত্রুতা বা তাদের উভয়ের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যদি অপশন আসে বন্ধুত্বর, আগামী দিনে ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটাই হলো পলিটিক্যাল সায়েন্স, এটা বুঝতে হবে আপনাকে, এর বাইরে কোনো কথা নাই। তা আমার বক্তব্যটা হলো, যেখানে মানে তারা এই বিএনপির অক্সিলারি ফোর্স হওয়ার জন্য, বিএনপির সাথে সিট ভাগাভাগি করার জন্য, বিএনপির বন্ধু হওয়ার জন্য গত ১১ মাস ধরে তো তারা সেই চেষ্টা করছে। সবাই তো যে চেষ্টা করছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে এক ঘরে করে তারা নিজেরা ক্ষমতাটা ভাগাভাগি করবে। এবং গত ১১ মাস ধরে যে নেগোসিয়েশনটা চলছে, সেই নেগোসিয়েশনের রিয়েলিটিটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন, তার সেফ এক্সিট থাকবে, এবং বিএনপি এটাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, একটা সুন্দর সাজানো গোছানো নির্বাচন হবে, সবাই এখানে অংশগ্রহণ করবে, সিটটা ভাগাভাগি হবে অনেকটা জাতীয় সরকারের মতো, যেটা তারেক রহমান সাহেব করেছেন।
এখন এখানে বক্তব্য হলো যে তারেক রহমান সাহেব বা বিএনপি তাদেরকে ১৫০টা সিট বা ১৩০টা সিট দেওয়া হবে। বাকি যারা ছোট, ছোট দল আছে তারা সবাই মিলে এই সিট ভাগাভাগি করে নেবে। এই গত ১১ মাস ধরে সর্বমূলে যে চেষ্টাটা করা হয়েছে এই সিট ভাগাভাগি। এখন সেই সিট ভাগাভাগি আ সেটা বিএনপি রাজি হয় নাই। বিএনপি চিন্তা করে ইলেকশন হলেই তো আমি ২৮০ টা সিট পেয়ে যাব। তা আমি কেন একটা দুর্বল সরকারের প্রধান হব, যেখানে আমাকে সরকার চালাতে হলে ৫ টা বছর এদের সবার চোখ রাঙানি সহ্য করতে হবে। এটা তো একদিন সহ্য করা যায়। ৫ বছর তো সহ্য করা যায় না। তো একটা দুর্বল সরকার আমি কেন করতে যাব? ফলে এই ১১ মাসে তাদের মধ্যে যে বিরোধিতা হয়েছে মূলত ভাগাভাগি নিয়ে, সিট ভাগাভাগি নিয়ে। ২য় বিরোধ হয়েছে চাঁদাবাজি নিয়ে। ৩য় বিরোধ হয়েছে নিয়োগ বদলি নিয়ে। চতুর্থ যে তাদের বিরোধ সেটা হলো যে ভাবসাব, যে সমাজে সবাই খালি বলতেছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো এটা তো ডক্টর শফিকের ভালো লাগে না এই কথা শুনতে। যে এটা কি ধরনের কথা? নির্বাচন হয় না, কিছু হয় না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী। এইজন্য তারেক রহমানকে এমন একটা গালি দিল যে গালি দিয়ে পুরা তার ক্যারিয়ার শেষ। আচ্ছা গেল। ২ নম্বর হলো চরমোনাই পীর সাহেব, তারা চিন্তা করে আমরাও তো প্রধানমন্ত্রী হতে পারি। ভাগ্য হইলে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেন আমিও তো প্রধানমন্ত্রী হতে পারি। নাহিদও তো প্রধানমন্ত্রী হতে পারে। তো সেখানে খালি তারেক রহমান, খালি তারেক রহমান। এটা তো সহ্য হচ্ছে না। যখন হবে, সিংহাসনে বসবে তখন সবাই মেনে নেবে। কিন্তু তার আগে যে শিশু এখন পর্যন্ত জন্মই হয়নি, সে শিশুকে আগেই আপনি সিংহাসন তার জন্য বানিয়েছেন। এটা দেখলে ঘরে যদি একটা লোকের ২ টা বউ থাকে, তো এখন দেখা যাচ্ছে এক মহিলা প্রেগন্যান্ট হয়েছে। বাচ্চা-টাচ্চার খবর নাই। তো তার জন্য সেই পুরুষ বিরাট সে দোলনা কিনতেছে, ওটা কিনতেছে। তো সতীন যে আছে যার এখনো বাচ্চা হয় না, তার মেজাজটা কেমন লাগবে বলেন তো? সে তো নাক কেটে দেবে ওই মহিলার, কান কেটে দেবে। তো এখন এখানেও একই অবস্থা। তারেক রহমান সাহেব আছেন লন্ডনে, এখনো বাংলাদেশে আসতেছে না, নির্বাচন হয় নাই, কোনো কিছু হয় নাই। তাকে সবাই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশ নায়ক এই সমস্ত কথাবার্তা বলছে। এগুলো শুনে বাকি যারা আছে তাদের খুব রাগ হচ্ছে, মেজাজ গরম হচ্ছে, ঈর্ষা হচ্ছে। এই ঈর্ষার জায়গাতে তাদের মধ্যে যে শত্রুতাটা এই গত ১৫ দিনে হয়ে গেল, যে বিভেদটা হয়ে গেল, যেটা বাংলাদেশে আমরা কেউ কল্পনা করিনি। আমাদের কোনো হিসাবের মধ্যে ছিল না। এখন আমাদের সবকিছু নতুন করে হিসাব করতে হচ্ছে। এখন সেই নতুন হিসাবে বিএনপিকে বন্ধু খুঁজতে হচ্ছে। এদেরকে বাকি যারা আছে বিএনপির বাইরে তাদেরকেও বন্ধু খুঁজতে হচ্ছে। এখন বিএনপি ভার্সেস সমস্ত দল যদি ঢাকাতে সমাবেশ করে, সবকিছু করে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু সারা দেশে নির্বাচন করার মতো কিন্তু বিএনপির সাথে ব্যালেন্স করার মতো শক্তি সারা বাংলাদেশে এখনো হবে না, এক্সেপ্ট আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগরে কি করবে? আওয়ামী লীগের যে ৩৫% তার সাথে অন্য যারা লোক আছে আবার 40% তাদের যে ভোট, মানে আওয়ামী লীগের নিজের ৩৫% আর অন্য সব মিলিয়ে ধরেন আরো। এখন এই যে লোকগুলো, এই লোকগুলো নিয়ে বিএনপি টানাটানি করবে। এই লোকগুলো নিয়ে এনসিপি টানাটানি করবে, সবাই টানাটানি করবে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে যদি হয় নির্বাচন, তারা তো আসতে পারতেছে না নির্বাচনে। তাদের লোকগুলো নিয়ে টানাটানি করবে। তাদের এমপি প্রার্থী, তাদের ভোটার, তাদের চেয়ারম্যান, তাদের পৌরসভার মেয়র, তাদের টাকা, তাদের যা কিছু আছে। এমনকি অনেকে বাড়িঘর ছেড়ে পালায় চলে গেছে। তাদের বাড়িঘরও তারা ব্যবহার করতে চাইবে। সুন্দর একটা উপজেলার উপর ভালো বাড়ি আছে, ওই বাড়িটা নির্বাচনী একটা মানে অফিস হোক। এই জিনিসগুলো তো হবে। এখন সেই জায়গাতে আওয়ামী লীগের সবকিছু লোভনীয়। এখন এখানে যে সমস্যাটা হয়ে গেছে, বিএনপির সাথে আওয়ামী লীগের হবে না। এর কারণ হলো এই যে সারা বাংলাদেশে যে কয়েক হাজার মামলা হয়েছে, একেকটা মামলায় ৩,০০০, ৪,০০০। এই মামলা তো জামাতের লোক করছে কিনা আমি জানি না। এনসিপির লোক খুব অল্প। বেশিরভাগ কিন্তু বিএনপির লোক করছে। আওয়ামী লীগের যে সমস্ত বাড়িঘর দখল হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখল হয়েছে, যা কিছু হয়েছে বিএনপির লোকজন করেছে। ফলে কি হচ্ছে, বিএনপির সাথে আওয়ামী লীগের একটা পার্মানেন্ট মানে যাকে বলে শত্রুতা তৈরি হয়ে গেছে, যেখানে বন্ধুত্ব সম্ভব নয়। ফলে কি হচ্ছে, আল্টিমেটলি আওয়ামী লীগের সাথে জামাতের, এনসিপির, চরমোনাইয়ের একটা মানে আন্ডারহ্যান্ড ডিল হওয়ার মানে সুযোগ ছিল। সেই সুযোগটি তারা ক্যালকুলেট না করে গোপালগঞ্জ কেন তারা গেল, এটা আমার মাথায় ঢুকছে না, যে ইটস স্টুপিড থিংকিং। বিএনপির কি হবে? মানে বিএনপিকে মানে আমি একদিকে যেমন মনে করি যে জামায়াত, এনসিপি, চরমোনাই, বিশেষ করে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশটা আমরা দেখেছি জুনের শেষে, সেটা যদি আমরা একটু তাকাই তাহলেও দেখবেন যে সেই মঞ্চে যেভাবে উনি সকলকে সমবেত করেছেন, জামায়াতে ইসলামী তো একে ঐতিহাসিক মহাসমাবেশ বলেছেই, মহাজোটও বলেছে, মানে একটা জোট। তো এরা যদি সকলে একত্র থাকে তাহলে তো বিএনপির ভোটের হিসাবও উল্টাপাল্টা হয়ে যায়। মানে সানেম সম্প্রতি যে জরিপ করেছে তাতে যদি করি। আর আমি একটু শেষ করি। রনি ভাই, বিএনপি আসলে ঘুরে দাঁড়াতে পারবে কিনা? আপনি দেখেন ঢাকা শহরে সমাবেশ করে বিএনপিকে ধর্ষক, লুটেরা, চাঁদাবাজ হিসেবে বলে এদের প্রতিহত করার জন্য আন্দোলনে নেমেছে বলে কিন্তু জামায়াত, চরমোনাই ঘোষণা দিয়ে দিয়েছে। এনসিপি তো চাঁদাবাজ, লুটপাটকারী বলেই আসছে। আর যে গালি তারেক রহমানকে রাজপথে দেওয়া হলো, এরপর বিএনপি কি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে? মানে বিএনপির সঙ্গে একটা মানে বিএনপির রাজনীতির সঙ্গে তো একটা লজ্জাবোধ জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফার্স্ট থিং হলো যে এখানে
3টি ফ্যাক্টর আছে। একটা হলো নির্বাচন পূর্ব ক্ষমতা রাজনীতি। ক্ষমতার যে এখন সচিবালয়ে ক্ষমতা, পুলিশে ক্ষমতা, সব জায়গায় ক্ষমতা। এই ক্ষমতা রাজনীতিতে এই বিএনপি সাম্প্রতিক সময়ে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। অর্থাৎ এই গত 15-20 দিন আগে তাদের যে একটা রমরম অবস্থা ছিল পুলিশে, সচিবালয়, এই জায়গাটা এই সময়টাতে বিপদে পড়েছে ১। ২ নম্বর হলো যে বর্তমান সরকারের উপরে তাদের যে একটা প্রভাব ছিল, ইউনূস সাহেবের উপরে প্রভাব ছিল বা ওখানে ঐক্যমত্যের কমিশনে সালাউদ্দিন সাহেব গেলে তার সামনে যে একটা বড় চেয়ার বসতো বা তাকে দেখে মানুষ চেয়ারজন ছেড়ে দিত, এই জায়গাটা চলে গেছে। এখন আর সালাউদ্দিন সাহেবকে এনসিপির যারা থাকে তারা চেয়ার ছাড়ে না। তারা বসে থাকে পায়ের উপর পা দিয়ে। সালাউদ্দিন সাহেব তো কয়েকদিন আগে মানে ওখান থেকে উঠেই আসছিলেন যে আর বসবই না। তাকে খাবার জন্য কেউ ডাকে না, বসতেও দেয় না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে যেটা এই তারেক রহমান সাহেবকে গালাগালি করার পরে এই যে তাদের যেটা রেসপেক্ট, তাদের যেটা প্রভাব, ভাইব, এটা চলে গেছে। ৩ নম্বর হলো যে আমাদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলো আছে দূতাবাস কেন্দ্রিক, ওখানে যে একটা বিএনপির একটা ভাবসাব ছিল, ওটাও এই সাম্প্রতিক রাজধানী কেন্দ্রিক এটা চলে গেছে। এখন যেটা হলো যে প্রধান উপদেষ্টার কার্যালয় তাদের একটা যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটা, দূতাবাসগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি ছিল সেটা, সচিবালয়ে ছিল সেটা, রাজধানী কেন্দ্রিক এই যে চাঁদাবাজি থেকে দখলবাজি এখানে তাদের একটা প্রভাব ছিল এটা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সেই মার্চ পর্যন্ত তারা ঢুকতে পারেনি, ওটা এনসিপি এবং শিবিরের দখলে ছিল, কিন্তু গত ৩-৪ মাসে তারা কিন্তু সেই কলেজ বিশ্ববিদ্যালয় তাদের দখল নিয়ে নিয়েছিল, কিন্তু গত ১ সপ্তাহ যাবৎ কিন্তু আবার এই জিনিসগুলো উল্টে গেছে। এখানে আসলে বিএনপি সত্যিকার অর্থে একটা স্পর্শকাতর অবস্থানে পৌঁছে গেছে এবং বিএনপি রাজনীতি এখানে হুমকির মধ্যে পড়েছে, এটা সত্য। কিন্তু যদি বিএনপি সরকারকে চাপে ফেলে নির্বাচনের ডেটটা ঘোষণা করতে পারে, তাহলে এই জিনিসটা রিভার্স দিয়ে পুরোটাই বিএনপির দখলে চলে যাবে। মানে ইলেকশনের শিডিউল ঘোষণা করলে মাঠ ঘাট সবকিছু বিএনপির দখলে চলে যাবে এবং বিএনপির সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি এদের কারোরই নাই। এখন যেই জিনিসটা হচ্ছে, পলিটিক্সটা যেটা হচ্ছে সেটা হলো এই যে বিভিন্ন ভাইব তৈরি করে, হাইপ তৈরি করে সরকারকে ব্যর্থ দেখিয়ে এই দেশটা যে নির্বাচনের উপযুক্ত নয় এবং দিস টাইম ইজ নট দ্য রিয়েল টাইম অ্যান্ড পারফেক্ট টাইম ফর এ ফ্রি ফেয়ার ইলেকশন, এই জিনিসটা বোঝানোর জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি কেউ তৈরি করার চেষ্টা করছে। আজকে দেখলাম এই গোপালগঞ্জের এই ঘটনার পর হান্নান মাসুদ একটা স্ট্যাটাস দিয়েছে যে আগে জীবন, এই সরকারের প্রতি আমরা সরকারকেও ছাড়বো না, আগে গোপালগঞ্জ ঠিক করো, আইন শৃঙ্খলা ঠিক করো, তারপরে নির্বাচন, এর আগে নির্বাচন হবে না। এটা আবার বিএনপির যারা লোক আছে তারা লিডার্সে তারা শেয়ার করে বলতেছে যে তোমরা তো এই ঘটনা ঘটানোর জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজকর্ম করছো। তাহলে বোঝার চেষ্টা করো যে বিএনপির একমাত্র সফলতা কাঙ্ক্ষিত জিনিস হলো সরকারকে যে কোনো মূল্যে নির্বাচনের পথে নিয়ে যেতে হবে এবং এটা চাপ তাপ হরতাল অবরোধ যা কিছু করা দরকার, যমুনা ঘেরাও যা কিছু করে তারা যত দ্রুত সম্ভব যদি তারা অক্টোবর মাসে নির্বাচন করতে পারে, দে কুড সার্ভাইভ। নির্বাচনের শিডিউল ঘোষণা করলে সেটা যেভাবেই হোক না কেন পুরো পরিস্থিতি মাঠ তাদের দখলে চলে আসবে। আর বিএনপির যারা প্রতিপক্ষ তারা একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে জনমত থেকে শুরু করে সবকিছু এমনভাবে কথা যে না, যেখানে মানুষের জীবন বাঁচে না, যেখানে মানুষ রাস্তায় বেরোতে পারে না, যেখানে মানুষ ভাত খেতে পারে না, সেখানে কিসের নির্বাচন, কিসের নির্বাচন? যেখানে আমরা গোপালগঞ্জে যেতে পারি না, একটা দেশ আলাদা হয়ে আছে যেখানে সরকারের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, যেখানে সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না, পুলিশ কিছু করতে পারতেছে না, সেখানে নির্বাচন দেওয়া মানেই তো ব্যালট বাক্স ছিনতাই, সেখানে আওয়ামী লীগ চলে আসবে, বিএনপি চলে আসবে, আমরা তো এর মধ্যে যেতে পারবো না। তো এই যে একটা পরস্পর মুখোমুখি অবস্থানে দুটো দল চলে আসছে, এটা নিয়ে এখন দুই পক্ষই কনফিডেন্ট যে তারা জিতবে, তারা মানে জিতবে দ্রুত আপনার গতিতে যে রাখবেন। কনফিডেন্সটা বিএনপির প্রতি, বিএনপির সকল নেতাকর্মীদেরই এই কনফিডেন্স যে যদি মাত্র তারা ভোটে দাঁড়াতে পারে তাহলেই নাকি সব ভোট গিয়ে বিএনপির কাছে পড়বে এবং বিএনপি একটা একক সংখ্যাগরিষ্ঠতার দিকে যাবে। এখানে কিন্তু কিন্তু নবনী এনসিপির নেতারা তো আমি একটু এনসিপির নেতারা তো বলেনি বোধহয় যে 25-30টার বেশি নাকি আসন পাবে না বিএনপি, কারণ বাংলাদেশ জুড়ে তারা এত চাঁদাবাজি লুটপাট এত কিছু করেছে। অন্যদিকে দেখেন বিএনপিতে আরেকটা তো গুরুতর সমস্যা আছে, বিএনপির ভেতরে যে পরিমাণ আভ্যন্তরীণ কোন্দল আছে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে আমি তো দেখি দলের ভেতরে একটা মনোনয়ন নিয়ে চরম মারামারি তৈরি হবে। আপনার এলাকায় নুরুল হক নুরুকে তো সেনাবাহিনীর উদ্ধার করে আনতে হলো কতদিন আগে বিএনপির নেতাকর্মীদের হামলার মুখে, যেখানে তারেক রহমান বলে দিয়েছেন নুরুল হক নুরু হবেন সেখানে বিএনপির প্রার্থী। মানে কোন্দল তো বিএনপিকে আরো অনেক সামলাতে হবে, নির্বাচন কি তত সহজ হবে? না, নির্বাচন সহজ হবে না। এখানে আমি কখনো বলিনি যে নির্বাচন হবে সুন্দরভাবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে আর বিএনপি
55% 60% ভোট পেয়ে ইলেকশন হবে, আমি এই কথাটা বলিনি। আমি যেটা বলেছি সেটা হলো নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো মাঠটা বিএনপির দখলে চলে আসবে। আচ্ছা, বিএনপির দখলে চলে আসার পরে 2024 সনে আমাদের নির্বাচনের মাঠটা যেমন হয়েছিল ঠিক ওইরকম ওরই একটা আপগ্রেড ভার্সন, মানে 2024 আমিড আমি নির্বাচনের একটা প্রো ভার্সন চলে আসবে এই তফসিলে। এতে যেটা হবে সেটা হলো ভোট কেন্দ্রে তামসা দেওয়ার জন্য 2% 3% লোকজন আসবে, বাকি ভোট ব্যালটে পিটানো হবে। তারপর শেষে ওখানে বিএনপির দামি প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী থাকবে, নমিনেটেড প্রার্থী থাকবে, এবং যে যেখানে পারে তারেক রহমান সাহেব ছেড়ে দিবেন যে শেখ হাসিনার মতো যে তোমরা যে জিতে আসবা সেই আমার, আমি এটার মধ্যে করবো না। ফলে কি হবে, ওই স্থানীয়ভাবে যার টাকা আছে, পুলিশ ম্যানেজ করার ক্ষমতা আছে, যে ভোট পিটাতে পারবে, যে রেজাল্ট শিট তৈরি করতে পারবে, এই কাজগুলো করতে পারবে, সে সেখান থেকে জিতে আসবে। সে আমি হোক, সে ডামি হোক, সে স্বতন্ত্র হোক, বা সে নমিনেটেড হোক। এবং আলটিমেটলি একেবারে বলতাম যে 2024 সনের যে নির্বাচনটা হয়েছে সেটার একটা প্রো ভার্সন, লেটেস্ট ভার্সন এখানে হবে তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে। এখন পর্যন্ত দেশের যে আইন শৃঙ্খলা আছে এতে এটাই মনে হচ্ছে যে জনগণ ওখানে ভোট দেওয়ার জন্য কেউ যাবে না, পুলিশ ওখানে যে শক্তিশালী তার বিরুদ্ধে যাবে না, ওখানে যার মাসেল পাওয়ার আছে তার এগেনস্টে সেনাবাহিনী ওখানে গন্ডগোল করতে যাবে না। ফলে ওখানে ওই যে 2024-এর আমাদের সমাজে হলো কি, যখন একটা মন্দ ইনস্ট্যান্স তৈরি হয়, এনি ব্যাড থিং, ওটা সহজে যায় না, ওটা শুধু চলতেই থাকে। এবং এই যে দেখুন যে গালাগালির যে সংস্কৃতিটা শুরু হয়েছে আজকে 15-16 বছর ধরে, এই যে শেখ হাসিনাকে গালাগালি করতে করতে যে ইন্টারনেটে যারা গালাগালি করতো সেই গালাগালিটা এখন দেখেন তারা নিজেরা কিভাবে সেই গালাগালি করছে। তো এরকম সমাজে আমিন নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য, বিএনপিকে আমিন নির্বাচন করতে দেওয়ার জন্য কেন জামায়াতে ইসলামী বা এনসিপি দ্রুত সময়ে নির্বাচনের জন্য রাজি হবে? এবং জামায়াতে ইসলামী এবং এনসিপি দুই তরফেই কিন্তু বলা হয়েছে প্রশাসন ও বিএনপির দখলে। তো তাহলে আমিন নির্বাচনের জন্য তারা নির্বাচনে যেতে রাজি হবে কেন? না, তারা নির্বাচনে আসুক বা না আসুক তাতে তো বিএনপি কিছু আসে যায় না। মূল ব্যাপারটা হলো এখন পর্যন্ত যদি হরতাল আহ্বান করা হয়, যেমন আপনি চিন্তা করুন যে এশরাক যে কাজটি করেছে, তো এশরাক যে কাজটি করেছে নগর ভবন যমুনা পুরো অচল করে দিয়েছে। তো এভাবে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে সবকিছু অচল করে দেওয়ার ক্ষমতা বিএনপির আছে। এটা বাংলাদেশে অন্য কোনো দলের নেই। এবং সরকারের অন্য যে বিরোধী দলগুলো আছে তারা সমাবেশ করতে পারবে, একটা সমাবেশ 10 লাখ সমাবেশ করে বিএনপিকে গালাগালি করতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে, সবকিছু করতে পারবে। কিন্তু ঢাকার প্রতিটা আসন, মোহাম্মদপুর থেকে শুরু করে সায়দাবাদ থেকে শুরু করে যেগুলো পাওয়ার পয়েন্ট আছে, সেই পাওয়ার পয়েন্টে বিএনপির সঙ্গে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে আসার মতো শক্তি মিলিটারির নেই, সেনাবাহিনীর নেই, পুলিশের নেই, জামাতের নেই, সরকারের নেই, কারোরই নেই। ফলে ওই যে ওরা বলে যে ওরা যদি একেবারে ইউনূসের সাথে 100% যে নো, কি ইলেকশন হবে না হবে ডাজ নট ম্যাটার, কে আসলো না আসলো সেটা আমরা দেখব, আগে এতদিনের মধ্যে তফসিল ঘোষণা করো, না করলে সব অসল, বন্দর অসল, সবকিছু অসল, তোমরা অসল, যমুনা ঘেরাও, পুরা যমুনা ঘেরাও। এবং 10 লাখ লোক যদি এসে যমুনা ঘেরাও করতে যায়, এই চরমনায় পীর সাহেবের এসে ইউনূসকে উদ্ধার করতে আসবে না, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে তাকে উদ্ধার করতে আসবে না। সেনাবাহিনী বলবো আপনি মেনে নেন স্যার, আপনি মেনে নেন, যেভাবে শেখ হাসিনাকে বলছেন তুমি আপনি পালিয়ে যান। বঙ্গবন্ধুকে সেনাপ্রধান ফোন করছে, শফিউল্লাহ সাহেব বলছে যে আমি পরে আসতেছি, আপনি কোনো মতে পালিয়ে যান। তো এরা মানে পরিস্থিতি এমন, এখন বিএনপি যদি ওটা আদায় করতে পারে তাহলে বিএনপির সঙ্গে অন্য কেউ পলিটিক্স করতে পারবে না। কিন্তু বিএনপিকে যদি পলিটিক্স করতে দেওয়া হয়, সরকারকে যদি সিদ্ধান্ত নিতে দেওয়া হয় এবং এইভাবে যদি মোটামুটি আরো 3-4 মাস যাকে বলা হয় সুযোগ দেওয়া হয়, তাহলে পুরো রাজনীতিটাতে যে ধরনের আরো 100 স্লোগান আসবে, আরো জিয়াউর রহমান, খালেদা জিয়া থেকে শুরু করে সবাইকে অবমাননা করা, লাঞ্ছিত করা, বিএনপি রাজনীতিকে ডিফিকাল্ট করা, সারা বিএনপি মানে 1971 সনে রাজাকার, আলবদর আর শামস যেইভাবে নিন্দিত ছিল, এই এখন রাজনীতিতে সবাই মিলে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার মিডিয়া, মানুষের কথা, জনসমাবেশ, এগুলো করে বিএনপিকে এমনভাবে মানে কালার করে দেওয়া হবে, বিএনপির নাম শুনলেই মানুষের শরীর ঘিন করে উঠবে। হ্যাঁ, তখন আর বিএনপি রাজনীতি করতে পারবে না। এখন বিএনপির অস্তিত্বটা নির্ভর করছে ইলেকশনের উপর। মানে বিএনপি ইলেকশন করতে পারবে, শক্তি দেখাতে পারবে, কিন্তু রাজনীতিতে সে বন্ধুহীন হয়ে গেছে। তার ভালো কোনো সাংবাদিক নেই, তার ভালো কোনো লেখক নেই, তার ভালো কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেই, তার কোনো প্রিয় মুখ নেই। অনেকটা আওয়ামী লীগের মতো। এখন আওয়ামী লীগে ধরেন এই যে আপনার অনুষ্ঠানে দেখি মানে ওয়াহিদুল কাদের যদি এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, মানুষ বলবে যে এ কি ধরনের কথা?
আপনি আওয়ামী লীগের যারা গেছে পালিয়ে দেশে এবং দেশের বাইরে, আওয়ামী লীগের মধ্যে প্রিয় কোনো মুখ নেই। যার মুখটা দেখলে, বদন মোবারক দেখলে মানুষের মায়া হবে এবং তার কথা অ্যাটেনটিভলি শুনবে। এরকম কোনো প্রিয় মুখ নেই। এখন বিএনপিতে ধরেন এখনো কিছু মুখ আছে যারা ওইভাবে মানে ঘৃণিত হয়নি, নিন্দিত হয়নি। ওই মুখগুলোকেও কিন্তু দেখেন ওই সালাউদ্দিন সাহেবকে নাম দিয়ে দিয়েছে সালাউদ্দিন, মানে রয় রেজিডেন্ট সালাউদ্দিন। তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, তার মানে প্রত্যেকটা লোকেরই এক একটা করে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, একটা দুইটা তিনটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। এখন মানে পুরান ঢাকার খুনের দায়িত্ব নাকি তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিতে হবে। চরমোনাই পীর তো দাঁড়িয়ে সে কথা বললেন জনসমাবেশে। কিন্তু আপনি বলছেন রাজপথে বিএনপিকে নির্বাচন আদায় করে নিতে হবে খুব শিগগিরই। বিএনপির তো রাজপথে কোনো দাবি আদায় করার তেমন সাফল্য দেখি না। আর 2013-14 যদি মনে করি, খুব বড় আন্দোলন তারা গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সে সময় জামাত আসলে সারা বাংলাদেশের রাজপথে বড় ধরনের ভূমিকা রেখেছে। তো মানে জামায়াতে ইসলামী ছাড়া বিএনপি রাজপথে আন্দোলন করে কিছু আদায় করে নিতে পারবে না। এখানে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। এখানে মূল ব্যাপার হলো বিএনপির যে স্পিরিট, এটা ইভেন বেটার দেন আওয়ামী লীগ। আপনি যদি বিএনপির ক্ষমতা ধরেন এরশাদ জামানাতে, তো এই যে খালেদা জিয়ার যে আপসহীনতা, তার যে সংগ্রাম করার ক্ষমতা, আর ছাত্র দলের যে ডেসপারেট যে ক্ষমতাটা, ওটা একমাত্র মানে যাকে বলা হয় অন্য কোনো দলের সঙ্গে তুলনা করা যায় না। এরা একটা প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করেছে, টেস্টেড, এবং সেই নেতাগুলোই এখন তাদের জাতীয় নেতা। ফলে দে নো আন্দোলন কিভাবে করতে হয়। তাদের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা হলো তারা জামাতকে ওভার রেটিং করেছিল যখন জামাত বিএনপি জোট ছিল। তারা বেগম জিয়া যেমন একটা ছোট, আমাকে কাদের মোল্লা বলতেছিলেন একটা গল্প, বলতেছিলেন। তো বেগম জিয়ার রুমে যদি ঢুকতে হয় তো জুতা খুলে তার রুমে ঢুকতে হতো, তার সবাই জুতা খুলে ঢুকতেন। তো এরকম সে যখন প্রাইম মিনিস্টার, তো ঢুকছেন, কাদের মোল্লা ঢুকছেন জুতা খুলে, বের হয়ে দেখেন জুতা নাই, জুতা চুরি হয়ে গেছে। তো সে গিয়ে বেগম জিয়াকে বলতেছে যে ম্যাডাম, আমাকে এখন জুতা কিনে দিতে হবে, আপনার এখানে এসে এই অফিসে এসে আমার জুতা হারাই গেছে। এখন বেগম জিয়া মুচকি হেসে বলতেছে যে এটা কি জামাতের অফিস পাইছেন নাকি? আপনি বোঝার চেষ্টা করেন যে মানে বিএনপির সর্বোচ্চ নেত্রী জামাতকে ওভার রেটিং করেছে অনেস্টির ক্ষেত্রে এই পর্যায়ে। আছে গেল 2 নম্বর হলো তাদের ওই যে আমাদের কতগুলো লোক আছে, আবুল বারকাত, মানে জঙ্গিবাদের অর্থনীতি। এখন উনি কি গবেষণা করে তাদের 40,000 কোটি টাকার এই সম্পত্তি আছে, এগুলো করছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলছে, এগুলো সব বোগাস। মানে এভরিথিং ইজ বোগাস। মানে আমি তো জামাতকে মানে যেভাবে ভিতর থেকে দেখেছি, এদের কয় টাকা আছে, কয়টা বাড়ি আছে, কি আছে, মানে এদের একটা যে সিস্টেমটা আমাদের বাইরের লোকগুলো বুঝতে পারেনি। না বুঝে এখন পর্যন্ত সবাই মনে করে জামাত মিন্স তাদের বিলিয়ন বিলিয়ন ডলার, তাদের কোনো টাকা পয়সা নাই। এরপরে শিবির, তারা এত অর্গানাইজ, তাদের এত অস্ত্র আছে, এত শস্ত্র আছে। ফলে কি হলো, 2014 যে জ্বালাও পোড়াও আন্দোলনটা আর 2015-16 যে জ্বালাও পোড়াও আন্দোলনটা, এটা মূলত বিএনপি নিজেরা না নেমে জামাতের উপর দিয়েছে, যেটা জামাত ফেল করেছে। জামাত সেটা করতে পারে, জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সফল হয়নি। কিন্তু ওই কাজটা যদি ছাত্রদল করত, তাহলে ওই জ্বালাও পোড়াওয়ের পরিবর্তে একটা সিস্টেমেটিক আন্দোলন হতো, যেটা আওয়ামী লীগের জন্য 2013 সনে যেটা পুরোটা জামাত করেছে, ওটা যদি জামাতকে তারা অফ করে নিজেদের শক্তিতে করতো, দে আর ওয়েল ট্রেন, দে আর প্রফেশনাল, এবং তারা রাজপথের লড়াকু। কিন্তু জামাত যে কাজটা করেছে, গিয়ে 2টা গাড়িতে আগুন ধরাই দিয়েছে, 2টা ঢিল মেরে দিয়েছে, 2টো ওই কাজগুলো করেছে। হ্যাঁ, ওই আমেরিকান রাষ্ট্রদূতের গাড়িতে আগুন দিয়ে দিচ্ছে। ফলে এগুলো রেজাল্ট আসলে ভালো আসেনি, কিন্তু এখন জামাত যদি সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ ছাত্রদল যেভাবে মারামারি করেছে, হল দখল করেছে, এটা যদি ছাত্রদলের সাথে শিবিরের এই জিনিসগুলো হয়, এটা শিবির টিকবে না, একটুও টিকবে না। বিকজ এখানে তো ছাত্রদলের ছেলেরা ওয়েল ট্রেন্ড, তাদের লোক বেশি। আর জামাত যেটা করেছে, তাই সে অর্ধেক লোক ঢুকিয়ে রাখছে ছাত্রদলে, অর্ধেক লোক ঢুকিয়ে রেখেছে ছাত্রলীগে, কিছু লোক ঢুকিয়ে রেখেছে তাবলীগে, কিছু লোক বসে বসে সারাদিন দাওয়াতি কাজ করে, দেখালে আসসালামু আলাইকুম, মোলাকাত করে, ইত্যাদি ইত্যাদি। ক্লাসে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, কিন্তু ওই যে চাঁদা তুলে, কাটা রাইফেল দিয়ে, বন্দুক করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথাগত রাজনীতি, এই প্রথাগত রাজনীতিতে যদি সত্যিকার অর্থে ছাত্রদল অ্যাকশনে যায়, অ্যাকশনে যাওয়ার পরে এই যে ছাত্রদল 1980 সন থেকে এখন পর্যন্ত যে নেতাগুলো সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করেছেন, তারাই এখন বিএনপির গ্র্যান্ড লিডার।
তাদের হাতে সমস্ত, ফলে এখানে পারবে না, মানে শক্তি প্রয়োগের ক্ষেত্রে পারবে না। এখানে হয়তো কেস টু কেস একটা অপারেশনের ক্ষেত্রে পিছন থেকে একটা গুলি করলো, একটা এলাকাতে একটা অকারেন্স ঘটলো, এই জিনিসগুলো পারবে। কিন্তু যদি সিরিজ অফ অ্যাকশনে চলে যায় ছাত্র দলের সঙ্গে, ওই শক্তি প্রয়োগে পারবে না। দিস দ্য রিয়ালিটি। মানে বেয়াদবি নেবেন না, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা দেখার চোখ সেটার সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু এই যে 2024-এর জুলাই আগস্টের পরেও এখনো এই যে আপনার সঙ্গে যখনই কথা হয় আপনি যে এখনো জামায়াতে ইসলামীকে বাংলাদেশের একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ হিসেবে মানতে সেভাবে রাজি নন এবং মনে করেন সত্যি যে বিএনপি গেলে পরে এই শিবিরকে হল থেকে সরে যেতে হবে। 17 বছরে তো ছাত্রলীগ ছাত্র শিবিরকে হল থেকে সরাতে পারে নাই, সেটা তো হয়েছে 2024-এর জুলাই আগস্টে। আপনি দেখেন যে চরমোনাই পীরের কটা ভোট আছে আমরা বলতে পারি, কিন্তু গত 17 বছরে অনেক নির্বাচনে অনেক দল অংশ নেয় নাই, কিন্তু চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনগুলোতে মনোনয়ন দিয়ে শৃঙ্খলার সাথে নির্বাচনে অংশগ্রহণ করে দলটাকে যেভাবে সংগঠিত করেছেন, আপনার মনে হয় না যে হয়তো সেই রাজনীতিগুলো সেভাবে আমরা নজর করছি না দেখে এরকম মনে হচ্ছে? কারণ 2024-এর আসলে মাঠের রাজনৈতিক শক্তি কারা ছিল আপনার মনে হয়? মানে আমার তো মনে হয় মাঠের রাজনৈতিক শক্তি, সংগঠিত রাজনৈতিক শক্তি তো আর হাসনাত সার্জিসের না, সেই শক্তি তো নিশ্চয়ই জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এরাই জুগিয়েছে, হেফাজতে ইসলাম জুগিয়েছে, যাদেরকে আমরা যমুনার সামনে মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও দেখেছি। এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে 15 বছর শেখ হাসিনার জমানাতে যে রাজনীতির যে পলিসিটা ছিল, সেটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দলের মেরুদণ্ড ভেঙে দাও, নেতৃত্বটাকে দুর্বল করে দাও, নেতৃত্ব শূন্য করে দাও, আর নেতৃত্বদেরকে মোনাফিক মির্জাফর বানিয়ে দাও, তাদেরকে ঘুষ দাও, জেলে নাও, তাদের সাথে সুন্দর জেলে নিয়ে এক কথা বলো, জেলের বাইরে এক কথা বলো। ফলে এই 15 বছরে সমস্ত রাজনৈতিক দলেরই যারা শীর্ষ নেতৃত্ব তাদের 3টা ফেজ। একটা হলো কেউ জেলে গেছে অথবা কেউ জেলে যাওয়ার আতঙ্কে থরথর করে কাঁপছে। আরেকটা গ্রুপ অসাধারণ দক্ষতা অর্জন করেছে কিভাবে পালাতে হয়, পুলিশ আসার সঙ্গে সঙ্গে কিভাবে পালাতে হয়, এটাই যে দক্ষতা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অর্জন করেছে গত 15 বছর, এইরকম দক্ষ আপনি এখন পৃথিবীর কোথাও পাবেন না। থার্ডলি হলো ভয় পাওয়া, মামলা মোকদ্দমায় ভয় পাওয়া। আর ফোর্থলি হলো অর্থনৈতিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মীর ব্যাকবোনটাকে শেষ করে দেওয়া। ফলে আওয়ামী বিরোধী শিবির এখন, সেটা ছাত্র শিবির বলেন আর ছাত্র দল বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের সবার মধ্যে এখনো শেখ হাসিনা আতঙ্ক আছে। এদের সবার মধ্যে ওই সময়টাতে যে মেরুদণ্ডটা ভেঙে গেছে, এই মেরুদণ্ডটা শক্ত হতে আরো 8-10 বছর সময় লাগবে। এখন পর্যন্ত কারো মেরুদণ্ড নেই, কুচি খোকার মতো সবার মেরুদণ্ড আছে। পিছন থেকে যে কোনো একটা ধমক দিলে, পুলিশের একটা বোমা ফুটলে, বাঁশি ফুটলে আবার তারা সে আগের মতো দৌড় দিবে আর কি। এই হলো বাস্তব অবস্থা। তো কাজেই পুরো রাজনৈতিক অঙ্গনে, আর অন্যদিকে কি হলো, এই শক্তিটা দুর্বল করে দেওয়ার কারণে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, ইচ অ্যান্ড এভরিবডি, তাদের সবারই মেরুদণ্ড শেষ হয়ে গেছে। তারা রিল্যাক্স, উই হ্যাভ মানি, উই হ্যাভ এন এভরিথিং, আমাদের তো কারো পাত্তা দেওয়ার দরকার নেই, প্রতিদ্বন্দ্বিতাহীন। ফলে কি হলো, রুখে দাঁড়ানোর মতো শক্তি থাকা সত্ত্বেও তারা মুহূর্তের মধ্যে সবাই পালাই গেছে এই যে জুলাই আগস্টের এই সময়টিতে। ফলে এই সময়টিতে আপনি যদি দেখেন যে মানে কাজীর গরু খাতায় আছে, গোয়ালে নেই, এরকম। এখন যে রাজনৈতিক যে শক্তিগুলো দেখছেন, সেই রাজনৈতিক শক্তিগুলো মূলত কারোরই প্র্যাকটিক্যালি গত 15 বছরে কেউ সংঘাতে প্রমাণ করেনি। জামাত এখানে তার স্রোত পাল্টিয়েছে, কেউ ছাত্রলীগ হয়েছে, কেউ ছাত্র দলে গেছে, কেউ বলছে ছাত্রদল যারা আছে তারা সবাই পালিয়ে পালিয়ে থেকেছে, বিভিন্ন এলাকাতে ম্যাচে থেকেছে। এখন এই যে দুর্বল কতগুলো শক্তি, ধরেন আপনার হাতে একটা বড় গদা আছে, কিন্তু আপনার গদাটা ওঠানোর মতো আপনার হাতে শক্তি নেই, এটা নিয়ে দুজন প্যারালাইজড লোক মারামারি করল। মারামারি করার পরে এখন আপনি গদা দিয়ে বাড়ি দিতে চাইবেন ঘাড়ের উপরে, কিন্তু যেহেতু আপনার হাতটা প্যারালাইজ, আপনি উঠে দিতে পারবেন না গদা। আর যদি কোনো মতো উঠাইতে পারবেন তাহলে আপনি ওঠাতে ব্যালেন্স থাকবে না, ঘাড়ে বাড়ি দিতে গিয়ে মাথায় বাড়ি পড়ে যাবে। ফলে সামনে যে সংঘাতটা আসতেছে, রাজনৈতিক সংঘাত, এই সংঘাত করার মতো তাদের যে ব্রেইন, তারা তো 15 বছরের সংঘাত করেনি কারোর সাথে সংঘাত করেনি। তারা শুধুমাত্র পালিয়েছিল, তারা শুধুমাত্র ভয় পেয়েছিল, তারা শুধুমাত্র নেগোসিয়েশন করেছিল, তারা শুধুমাত্র ইয়ানফসি করেছিল। দিস ইজ দ্য রিয়ালিটি। আর এই গত 11 মাসে তারা যেটা করেছে, ভাতৃঘাতী সংঘাত করেছে, নবসকে বাড়িয়েছে, ভুড়ি বড় করেছে, পকেট ভারী করেছে,
হ্যাঁ? নিজেদের যে স্নায়ু এতদিন যাবৎ তাদের মধ্যে যে সকল স্নায়বিক দুর্বলতা ছিল, লোভ ছিল, লালসা ছিল যেগুলো তারা পূর্ণ করতে পারেনি, এই সময়তে তারা সেই কাজগুলো করছে। হ্যাঁ? তো এই ফলে কি হলো? তাদের যে স্ট্রেংথ আগের যে দুর্বল শরীর, সেই দুর্বল শরীরে যদি ৫ কেজি চর্বি হয়ে যায়। দুর্বল শরীরে যদি দেখা গেল যে তার আগে একটা গার্লফ্রেন্ড ছিল, এখন ৩ টা গার্লফ্রেন্ড হয়ে যায়। তার দুর্বল শরীর, তার আগে ব্যাংকে টাকা ছিল ১০০, এখন টাকা হয়ে গেছে ১,০০,০০,০০০। তো সব মিলিয়ে একটা ইমব্যালেন্সড হয়ে গেছে না? একটা মানুষকে হঠাৎ করে আপনাকে নিয়ে চাঁদের দেশে ছেড়ে দিলে আপনার কি হবে? আপনার ওজন হারাবেন, মানে যাকে বলা হয় আপনার ব্যালেন্স হারাবেন এবং আপনি উল্টে থাকবেন। একটা লাফ দিয়ে ৩০-৪০ হাত উপরে উঠে যাবেন। এরকম অবস্থায় তো হবে। এখন বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে আমরা যা দেখছি, এটা রিয়াল সিনিয়রিও নয়। এখানে মাধ্যাকর্ষণ শক্তি নাই, মহাকর্ষণ শক্তি নাই, এখানে ওজন নাই, এখানে রাজনীতির আলো নেই, রাজনীতির বাতাস নেই, পরিবেশ নেই। তারপরে প্রাকৃতিক যে ভারসাম্য থাকা দরকার, যে ইকো ব্যালেন্স, সেই ইকো ব্যালেন্স নেই। ফলে যে যার মতো করে চিৎকার করছে, যে যার মতো করে শক্তি দেখানোর চেষ্টা করছে, যে যার মতো লম্ফ-জম্প দিচ্ছে এবং লম্ফ দিয়ে তারা যখন গর্তে পড়ছে তখন বলে যে, "হায় আল্লাহ! এ কোথায় পড়লাম?" এই যে যেমন তারা যখন গোপালগঞ্জে গেছে তারা শতভাগ নিশ্চিত হয়ে গেছে তারা গোপালগঞ্জ বিজয় করে আসবে। এমন বিজয় করে আসবে পুরো গোপালগঞ্জ যে সারা বাংলাদেশের মানুষ ভয়ে থরথর করে কাঁপবে এবং দিল্লিতে শেখ হাসিনা সেই দৃশ্য দেখে সেন্সলেস হয়ে যাবে। দ্যাট ওয়াজ দেয়ার কনফিডেন্স। কিন্তু বাস্তবে কি হলো? এখন ঠিক সেইম অবস্থা জামাতের যারা লোকজন তারা মনে করছে আমাদের এটা আছে, আমাদের সঙ্গে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ আছে, আসমানি ফেরেশতা আছে। তো এই ফেরেশতা আছে, আমাদের হাতে আবাবিল পাখি আছে। তো এগুলো নিয়ে এরা চাঁদাবাজি করছে, ধর্ষণ করছে, এরা গুনাহগার। এরা কি আমাদের সাথে পারবে নাকি? মাথা খারাপ। আমরা একটা ফু দিব, সঙ্গে, সঙ্গে এরা ছাইয়ের মতো উড়ে যাবে। এখন সেটা যখন সংঘাত হবে, তখন তারা মনে করবে। অন্যদিকে বিএনপি মনে করছে, এ কি জামাত? আমরাই তো তাদেরকে লালন করেছি, পালন করেছি, বড় করেছি। তাদেরকে বংশবৃদ্ধিতে সাহায্য করেছি। প্রয়োজন ঘটানো যেন বহু, বহু জামাত হয়ে যায়। হ্যাঁ? তাদের ব্রিডিং করেছি আমরা। সেই জামাত আমাদের মুখের উপর কথা বলে, এত বড় সাহস! আজ তোদের একদিন কি? আমাদের একদিন হালুম। এই যে হালুম করে যে তারা পড়বে, পড়ার পরে জামাত যে কি করবে, সেটা ওই ঘটনাটা না ঘটা পর্যন্ত আমরা বলতে পারছি না। বিকজ এই গত ১৫ বছরে মানে কারোরই আ লড়াই করার সংগ্রাম নেই। সংগ্রাম করার, লড়াই সংগ্রামের কোনো ইতিহাস, সফলতার কোনো ট্র্যাক রেকর্ড নেই। তারা শুধু করছে যে কি করে সারভাইভ করা যায়। মানে তারা যে ফিটেস্ট এটার প্রমাণ হলো তারা এখনো বেঁচে আছে। তারা যে ফিটেস্ট তারা এখনো এই অবস্থায় তারা শেখ হাসিনার মতো পালাই যায় নাই। তারা যে ফিটেস্ট এখনো পর্যন্ত তারা হাঁটাচলা করতে পারে। এর বাইরে আমি নতুন কিছু দেখছি না। তো এখন যে অবস্থা হয়ে গেছে যে উভয় পক্ষ তাদের শক্তিমত্তা দেখানোর জন্য তারা মুখোমুখি দাঁড়িয়েছে। ফলে এই মুখোমুখি সংঘাত, সংঘর্ষ, প্রেম, ভালোবাসা মানে কেউ কারো সঙ্গে প্রেম করতে চাচ্ছে। যেমন জামাত এবং আ চরমোনাই এরা তো গত ৫০ বছর যাবৎ ৭০ বছর যাবৎ শত্রুতা করে আসছে। হঠাৎ করে তাদের মধ্যে প্রেম হলো। এখন এই প্রেমটা আসলে শেষ পর্যন্ত কি হয় এটা আমাদের তো মানে আ ইলেকশন না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। আবার এনসিপির মধ্যে জামাতের মধ্যে এই ৪-৫ বারের মধ্যে তাদের মধ্যে প্রেম হয়েছে, বিরহ হয়েছে। এখন এটা কি হবে? এবি পার্টি সে যাকে বলে জামাত থেকে বের হয়ে আলাদা দল করেছে। আবার তারা জামাতের সাথে মিশতে যাচ্ছে, চরমোনাইয়ের সাথে মিশতে যাচ্ছে। এই সম্পর্কটা কেমন হবে? নুরুল হক নুরু ধরে নেওয়া হতো যে একসময় জামাতের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সেখান থেকে তিনি তারেক রহমান সাহেবের কাছে চলে গেছেন। তারেক রহমান সাথে তার এমন বন্ধুত্ব হয়ে গেছে যেটা বলার মতো। আবার সেই বন্ধুত্ব ছেড়ে তিনি আবার জামাতের কাছে এসছেন। তারপর শেষে চরমোনাইয়ের মানে পীর সাহেবের কাছে আসছেন। এখন এই যে একটা যাকে বলা হয় কেন্দ্রীভূত হচ্ছে শক্তিগুলো পরস্পরের সাথে লড়াই করার জন্য। তো এই কেন্দ্রীভূত হওয়াটা কিভাবে হয়? আর লড়াইটা কিভাবে হয়? এটা সময় না আসলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। ধন্যবাদ। আপনার সঙ্গে এর আগে যতবার কথা হয়েছে আপনি বলেছেন নির্বাচনের অদূর ভবিষ্যতে কোনো সম্ভাবনা দেখেন না। আজকে আবার বলেছেন বিএনপিকে খুব দ্রুত নির্বাচন আদায় করতে হবে দলটা টিকিয়ে রাখতে। এর ফলে আপনি নির্বাচন খুবই শিগগিরই অনুষ্ঠিত হবে বা আ এমনকি ডক্টর ইউনূস তারেক রহমানকে কথা দিয়ে এসেছেন ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে আর সেই কথা উচ্চারণ করেন নাই। উনি বলেছেন আমাদেরকে এপ্রিলে হবে। হবে এপ্রিলে মানে কবে নির্বাচন হবে বলে আপনার এখন মনে হচ্ছে? না, আমি আগের জায়গাতে আছি। নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো সম্ভাবনা নেই। আর সম্ভাবনা না থাকার কারণে কি হচ্ছে, বিএনপি যদি অধৈর্য হয়ে যায় তাহলে বিএনপির একটা নতুন যাকে বলা একটা ফরমেশন আসবে। একটা নতুন অবস্থা হবে। সেটা এখন আমি বললাম যে সবাই যে ট্র্যাক রেকর্ড আছে, ট্রেন আছে, সেই ট্রেনের বাইরে চলে গেছে। রাস্তার বাইরে চলে গেছে। আপনি ধরুন আপনি চট্টগ্রাম যাচ্ছেন। তো প্রচন্ড কুয়াশা। আপনার কাছে কোনো রকম দিক নির্দেশনা কিছু নাই। কিন্তু আপনি যেকোনো কারণে পথ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে বের হয়ে যেকোনো একটা উপজেলার মধ্যে ঢুকে গেছেন। গভীর রাত্রি। আপনি
বুঝতে পারছেন না যে আপনি কোথায় আছেন এবং আপনি চট্টগ্রামে যেতে পারবেন কিনা তাও বুঝতে পারছেন না, যাবেন কিন্তু তাও বুঝতে পারছেন না। আপনি কি ওই কুমিল্লার কোনো গ্রামে আছেন নাকি ফেনীর কোনো গ্রামে আছেন তাও আপনি বুঝতেছেন না। ঠিক এখন বাংলাদেশের যে রাজনীতির যে সময়টা প্রচণ্ড দুর্বোধ্য, অসাধারণ একটা দুর্বোধ্য। এখানে ১ ঘন্টা পরে কি হবে এটা বলার মতো অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে কেউ নাই। ১ মাস পরে, ৬ মাস পরে, ১ বছর পরে এটা তো অনেক পরের বিষয়। ১ ঘন্টা পরে এই বাংলাদেশে কি হবে এই কথা বলার মতো কোনো মানে বিশারদ, বিশেষজ্ঞ রাজনীতিতে এই মুহূর্তে বাংলাদেশে নেই। দ্যাট ইজ ভেরি আনসার্টেন। শেষ করব, কিন্তু শেষ করি আবার গোপালগঞ্জে ফিরে। গোপালগঞ্জের ঘটনার কি প্রতিক্রিয়া হবে? আপনি আওয়ামী লীগকে ডেড হর্স বলেছেন। কিন্তু এনসিপি, জামায়াতে ইসলামী, বিএনপি নেতৃবৃন্দ সবসময় শুধু আওয়ামী লীগ ফিরে আসবে, ফ্যাসিবাদ ফিরে আসবে, সুযোগ হয়ে যাবে। এই ভয়টাই তো, মানে এই জুজুর ভয় নিজেরাও পাচ্ছেন, জনগণকেও দেখাচ্ছেন। গোপালগঞ্জের ঘটনার অন্য কোনো মানে প্রতিক্রিয়া অন্য জেলায়, অন্য জায়গায় পড়বে কিনা? আওয়ামী লীগ কি এর ফলে কোনো শক্তি সংগঠন করতে পারবে? কারণ ধরপাকড়ও বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে তারা অবশ্যই বিচারের আওতায় আনবেন গোপালগঞ্জের দোষী ব্যক্তিদের। এখানে যে রিয়ালিটি হলো এখানে পুলিশ কিছু করতে পারবে না। সেনাবাহিনী তাদের যে ভূমিকা ওটার উপরে গোপালগঞ্জে নির্ভর করে। সেনাবাহিনী যদি রিয়েলি অ্যাকশনে যেতে চায় তাহলে আওয়ামী লীগের ওখানে যারা কর্তা ব্যক্তি আছে তাদের একটা চাপের মধ্যে পড়বে। কিন্তু যে সাহসটা, যে প্রচারটা আওয়ামী লীগ পেয়ে গেল, এটা হয়তো ১ মাস ২ মাস স্টপ থাকবে, দেন এটা আবার গোপালগঞ্জে হোক অন্য জায়গাতে হোক সেটা আবার যাকে বলে নতুনভাবে দেখা দেবে। কিন্তু যদি সেনাবাহিনী আওয়ামী লীগের ব্যাপারে রুড না হয়, গোপালগঞ্জের ব্যাপারে রুড না হয়, তাহলে এখানে কিছুই হবে না, বরং আওয়ামী লীগের জয় জয়কার শুরু হবে। ১ ২ নম্বর হলো যে সরকারকে যদি এই মুহূর্তে হেল্প করতে চায় গোপালগঞ্জের ব্যাপারে তাহলে আর্মির সহযোগিতা লাগবে। আর্মির সহযোগিতা ছাড়া শুধুমাত্র পুলিশ দিয়ে, আনসার দিয়ে বা রাজনৈতিক যারা নেতাকর্মী আছে তারা ওই গোপালগঞ্জে কিছুই করতে পারবে না। এবং এটা আগামী ১ সপ্তাহের মধ্যে যদি ওখানে একটা ওইভাবে খুব দৃশ্যমান অ্যাকশন বাই দ্য মিলিটারি তারা যদি এটা না করতে পারে তাহলে এই গোপালগঞ্জের ঘটনা পুরোটাই আওয়ামী লীগের ফেভারে যাবে এবং সরকারের বিরুদ্ধে চলে যাবে এবং সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে চলে যাবে। এই হলো সেনাবাহিনী তো সেখানে শক্তি প্রয়োগ করেছে। না, সেখানে শক্তি প্রয়োগ করা আর চিরুনি অভিযান করা একটা। শক্তি প্রয়োগ করা হলো দৃশ্যমান আইন শৃঙ্খলা থেকে রক্ষা করা থেকে শুরু করে। এর কারণ হলো যে যখন একটা মব হয় সেই মবটাতে সেনাবাহিনী যদি না করতো তাহলে দেখা গেল সেনাবাহিনী গাড়িও পোড়ায় দিত। তো মূল ব্যাপার হলো সেনাবাহিনী যেটা করেছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার রক্ষা করার জন্য ওদেরকে নিরাপদে ওখান থেকে নিয়ে আসার জন্য যা দরকার। কিন্তু ওটা যদি সেনাবাহিনী পুরো মানে ওয়ার ফেজে চলে যেত সেখানে। তো ওয়ার ফেজে চলে গেলে দেখা যাইত যে ওখান থেকে যারা আছে সব মানুষের মধ্যে এত মারামারি এবং এত লক্ষ লক্ষ মানুষ সেখানে চলে আসছে যে কোনো কিছুই নিয়ন্ত্রণ থাকতো না এবং ওখানে অনেক ক্যাজুয়ালিটি অনেক বেড়ে যেত, ভীষণ রকম বেড়ে যেত। তো যার জন্য ওটা সেনাবাহিনী করতে চায় না, ওখানে হেলিকপ্টার দিয়েও তাদেরকে উদ্ধার করা যেত না আর কি। তো যার জন্য ওখানে শুধুমাত্র তাদেরকে সেফ এক্সিটের জন্য যতটুকু করা দরকার সেটাই সেনাবাহিনী করেছে। এখন আওয়ামী লীগ লোকদেরকে বাড়ি বাড়ি গিয়ে ধরা, তাদেরকে জেলে ঢুকানো, মানে যা হয় সেই কাজগুলো যদি করতে হয় সেটা পুলিশ দিয়ে হবে না, সেনাবাহিনীকে দিয়ে এই কাজটা করতে হবে। এখন আই ডোন্ট নো যে সেটা কতটা সেনাবাহিনী করবে বা সেনাবাহিনীকে দিয়ে কতটা তারা করাতে পারবে, এটার উপর নির্ভর করে। এর কারণ হলো সব জায়গাতে টানাপোড়েন আছে, সব জায়গায় টানাপোড়েন আছে, সব জায়গায় পলিটিক্স আছে। যেটা রনি ভাই আপনি বলছিলেন যে এখন ১ ঘন্টা পরের মানে রাজনৈতিক পরিস্থিতি আ বিশ্লেষণ করাও খুব কঠিন হয়ে গেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। অসংখ্য ধন্যবাদ রনি ভাই আপনাকে সময় দেওয়ার জন্য।